সে আমাকে নিয়ে গেল তার এক বন্ধুর ফ্ল্যাট বাসায়। সেখানে তেমন কোনো মানুষ থাকে না, বাসাটা প্রায় নির্জনই ছিল। আমি আমার প্রেমিক অদিত্য সেনকে বললাম, তুমি আমাকে এখানে কোথায় নিয়ে এসেছো? তুমি না আমার সারপ্রাইজ দেবে বলেছিলে, তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তখন সে আমাকে বলল, আরে বুঝো না রিয়া, সারপ্রাইজ দেব বলেই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি বললাম, অদিত্য, এই ফ্ল্যাট বাসায় নির্জন রুমে তুমি আমাকে কি সারপ্রাইজ দেবে? তখন সে আমাকে বলল, রিয়া, তোমার সাথে আমার অনেক কথা আছে, যে কথা সবার সামনে বলা যায় না। আজকে আমি তোমার সাথে মন ভরে কথা বলবো, প্রাণ ভরে কথা বলবো, এবং পরিশেষে তোমার জন্য সারপ্রাইজ তো আছে বটেই। তারপর বন্ধুরা, আমার প্রেমিক অদিত্য সেন আমাকে তার বন্ধুর ফ্ল্যাট বাসায় নিয়ে গল্প করতে শুরু করল। গল্প করতে করতে এক পর্যায়ে আমরা দুজন বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া দাস। আমি বাংলাদেশের একজন মেয়ে। আমার ডাকনাম রিয়া। গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে আমি আমার ছদ্মনাম ব্যবহার করেছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো আমার নিজের জীবনে ঘটে যাওয়া এক সত্য কাহিনী, যেখানে আমার একটি ছেলের সাথে প্রায় 9 বছর যাবৎ সম্পর্ক ছিল। এই 9 বছরে তার সাথে আমার কত কি যে হয়েছে তা হিসাব ছাড়া। তার সাথে হাজারো হাজারো স্মৃতি রয়েছে তার সাথে কাটানো অনেক অনেক মুহূর্ত। বন্ধুরা, সে ছিল বেকার। তখন আমি 30,000 টাকা বেতনে চাকরি করতাম। চাকরি করে যা পেতাম প্রায় সবই তাকে দিয়ে দিতাম, কারণ সে পড়ালেখা অনেক ভালো ছিল। আমার স্বপ্ন ছিল সে একটি ভালো চাকরি করবে। বন্ধুরা, যদিও আমি অনার্স প্রথম বর্ষে পড়ছি, বাট আমি পড়ালেখায় খুব একটি বেশি ভালো ছিলাম না। তাই পড়ালেখার পাশাপাশি খুব অল্প বয়স থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ছোটখাট চাকরি করতাম। তাই আমাকে একটি শিক্ষিত মার্জিত ছেলে ভালোবাসে, তাতেই আমি খুশি ছিলাম। সে চাইলে তার জন্য আমি জীবনটাও দিতে প্রস্তুত ছিলাম। তার প্রতি আমার এরকম অগাধ ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল। আমার এই সরলতার সুযোগ নিয়ে সে দীর্ঘ 9 বছর যাবৎ আমার সাথে দিনের পর দিন প্রেমের চলে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, কথা দিলাম আমার গল্পটা শুনলে তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার মূল গল্পে চলে যায়। বন্ধুরা, তখন আমি বিশ্ববিদ্যালয়ের একজন অনার্স পড়ুয়া একজন ছাত্রী। সালটা ছিল 2016। তখন আমি অনার্স প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষতে উঠলাম। ওই সময় অনেকেই আমাকে পছন্দ করত। সত্যি কথা বলতে আমি অনেক সুন্দরী ছিলাম। হঠাৎ করে একটি ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটা ছিল আমার বান্ধবীর খালাত ভাইয়ের বন্ধু। তার নাম ছিল অরি রোহিত। ছেলেটা দেখতে ছিল মোটামুটি হ্যান্ডসাম, বাদ মাথায় ছিল টাক, যে কারণে আমি তাকে পছন্দ করতাম না। বাদ প্রচণ্ড মেধাবী। ছেলেটা আমাকে অনেক পছন্দ করত এবং প্রেমের প্রস্তাবও দিয়েছিল, বাট আমি রাজি ছিলাম না, কারণ ছেলেটাকে আমি পছন্দ করতাম না। এক পর্যায়ে ছেলেটা যে কোনো কৌশলে কারো কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে যায়। আমার ফোন নম্বর পেয়ে সে আমাকে রোজ রোজ ফোন দিতে থাকত আর বলতো, রিয়া, তুমি শুধু আমার সাথে একটু কথা বলো, জাস্ট ফ্রেন্ড হিসেবে। তোমাকে আমার সাথে প্রেম করতে হবে না। আমি তোমার বন্ধু হয়ে সারাটা জীবন থাকতে চাই। প্লিজ রিয়া, আমাকে তোমার বন্ধু হিসাবে গ্রহণ করো। তারপর বন্ধুরা, আমি সেই ছেলেটা বিনয়ের মায়া পড়ে গেলাম। এভাবে কথা বলতে বলতে ওর প্রতি আমার মায়ার জন্মে গেছে। একটি পর্যায়ে বন্ধুরা, আমরা দুজন বন্ধুত্ব থেকে প্রেমিক প্রেমিকায় রূপান্তর হয়ে গেলাম।
আমার বান্ধবীরা আমাকে প্রায় বলতা কি উত্তর মতো একটি মেয়ে টাকওয়ালাকে কি করে ভালোবাসিস হিসাব মেলাতে পারছি না। তোর মতো এত সুন্দরী একটি মেয়ে, চাইলে যে কোনো ছেলের সাথে প্রেম করতে পারিস। আমি আমার বান্ধবীদের বোঝাতাম, ভালোবাসা তাকে হয় না, ভালোবাসা হয় হৃদয়ে। এতদিনে আমি অদিত্যকে যতটুকু চিনেছিলাম, সে অনেক ভালো মনের একটি মানুষ। তাকে ভালোবাসা যায়, তার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখা যায়। যাই হোক, বন্ধুরা বান্ধবীদের এমন মন্তব্য আমি কোনোদিন তাকে বুঝতে দিতাম না যে আমার ফ্রেন্ডরা তাকে পছন্দ করে না। শুধু ভাবতাম আমি তো তাকে ভালোবাসি, তাছাড়া সেও আমাকে খুব ভালোবাসত, তাই তাকে আমি ছাড়তে পারিনি। সে আমার থেকে 4 বছরের সিনিয়র, এই দিকে আমার পড়াশোনা শেষের দিকে, কিন্তু তার কোনো জব হচ্ছিল না। আমাকে আমার পরিবার বাসা থেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিল তাকে সবকিছু বললে। সে বলে আমার ছোটবেলাটা এখনো বিয়ের বাকি আছে, তাকে আগে বিয়ে দিতে হবে, তারপরে সে আমাকে বিয়ে করবে। আমাকে বলার 1 বছর পর তার বোনের বিয়ে দেয়। এদিকে আমার মাস্টার্স শেষ হয়ে যায়। বিয়ের চাপ আমাকে বাসা থেকে দিতে থাকে। তারপর আমি তাকে আমার বিয়ের কথা বললে সে আমাকে বলে আমি তো বেকার, আমি তোমাকে বিয়ে করে খাব কি, জব নেই। এরই মাঝে আমার একটি প্রাইভেট সেক্টরে জব হয়। আমি এই ভেবে জবটাতে জয়েন করি যাতে বাসা থেকে আমাকে জোর করে বিয়ে না দিতে পারে। আমি তাকে তার বেকার অবস্থায় বিয়ে করতে চাইছিলাম। তখন সে বলতো একটি চাকরি হলেই সে আমাকে বিয়ে করে ফেলবে, এবং সে আমাকে বলতো জানু আর কিছুদিন অপেক্ষা করো। তার কথায় আমি বিরক্তি হলাম। আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব হচ্ছিল না। এছাড়াও লুকিয়ে অনেকবার তাকে বিয়ে করার কথা বলেছিলাম, বাট সে আমাকে বলে আমি বাবা মায়ের একমাত্র ছেলে, কি করে লুকিয়ে বিয়ে করি? আর লুকিয়ে বিয়ে করার বয়স এখন কি আমার আছে? লুকিয়ে বিয়ে করলে তো অনেক আগেই করতে পারতাম। সে বলে জানো, আর কিছুদিন অপেক্ষা করো আমার জব হলে, তুমি জবটা ছেড়ে দিও। আমি তাতে কিছুটা রাগ হলাম। রাগ হয়ে তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। সেদিন রাতে সে আমাকে অনেকগুলো ফোন দিল, অনেকগুলো মেসেজ দিল, বাদামি কোন উত্তর দিলাম না। অবশেষে আমার এক বান্ধবীর কাছে ফোন দিল। ফোন দিয়ে বলল আমি তার সাথে একটু দেখা করতাম, আমার জন্য নাকি একটি সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা ভেবে আমি ভাবলাম হয়তো সে আমাকে বিয়ে করার কোন সিদ্ধান্ত নিয়েছে, তাই আমি তাকে ফোন দিলাম। সে আমার ফোনটা পেয়ে অনেক খুশি হলো। খুশি হয়ে বলল, রিয়া, তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি আমার সাথে একটু দেখা করো। আমি বললাম কোথায়? তখন সে আমাকে বলল, তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব। আমি বললাম কোথায়? তখন সে আমাকে বলল, সেখানে গেলেই তুমি বুঝতে পারবে, আর সেখানে গেলেই তুমি সারপ্রাইজ হয়ে যাবে। তারপর বন্ধুরা আমি আমার প্রেমিক অদিত্য সেনের মিষ্টি মিষ্টি কথায় তার সাথে চলে গেলাম। সে আমাকে নিয়ে গেল তার এক বন্ধুর বাসায়, ফ্ল্যাট বাসায়। সেখানে তেমন কোনো মানুষ থাকে না, বাচ্চাটা প্রায় নির্জনই ছিল। আমি আমার প্রেমিক অদিত্য সেনকে বললাম, তুমি আমাকে এখানে কোথায় নিয়ে এসেছো? তুমি না আমার সারপ্রাইজ দেবে বলেছিলে, তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? তখন সে আমাকে বলল, আরে বুঝো না রিয়া, সারপ্রাইজ দেব বলেই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। আমি বললাম, অদিত্য, এই ফ্ল্যাট বাসায় নির্জন রুমে তুমি আমাকে কি সারপ্রাইজ দেবে? তখন সে আমাকে বলল, কিন্তু তোমার সাথে আমার অনেক কথা আছে, যে কথা সবার সামনে বলা যায় না। আজকে আমি তোমার সাথে মন ভরে কথা বলবো, প্রাণ ভরে কথা বলবো, এবং পরিশেষে তোমার জন্য সারপ্রাইজ তো আছে বটেই। তারপর বন্ধুরা আমার প্রেমিক অদিত্য সেন আমাকে তার বন্ধুর ফ্ল্যাট বাসায় নিয়ে গল্প করতে শুরু করল।
গল্প করতে করতে এক পর্যায়ে আমরা দুজনেই অসাবধানতাজনিত কিছু একটি ভুল করে ফেলেছিলাম, যার কারণে চিরদিনের জন্য আমি তার মায়ের পড়ে গিয়েছিলাম। বন্ধুরা, তারপর থেকেই তার সাথে আমার এরকম ধরনের ভুল প্রায় প্রায় হতো। তাতে আমি কিছু মনে করতাম না, কারণ আমরা দুজনেই ভুলটাকে স্বাভাবিক মনে করতাম। এভাবেই চলছিল বন্ধুরা তার সাথে আমার সম্পর্ক। আমার কোম্পানির চাকরি যেদিন 2 বছর পূর্ণ হল, সেই তার নিবন্ধনের মাধ্যমে জব হয়। তার জয়ের কথা শুনে আমি অনেক আনন্দিত হয়েছিলাম, আর মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করেছিলাম। তার চাকরি হয়েছে বটে বন্ধুরা, কিন্তু তার পোস্টিং হয়েছে অনেক দূরে। তাতে আমি অখুশি ছিলাম না, এই ভেবে যে অবশেষে আমার প্রিয় মানুষটার একটি চাকরি তো হলো। এখন আর আমাদের বিয়ে কোনো বাধা রইল না। তারপর তার যৌন হতে 6 মাসের মতো দেরি হয়। ও আমাকে বলে যৌন করে সাথে সাথে বিয়ে করবে। এদিকে আমি জবটা ছেড়ে দিই, যেখানে আমার বেতন ছিল 30,000 টাকার মতো। তখন আমি ভেসে ওঠে সরকারি জবের জন্য করতে থাকি। অনেক জবে ভাইব দেয়, আর এদিকেও জবে যৌন করে আবার বিএড এ ভর্তি হয়। তার মতে 12,005 টাকা বেতন দিয়ে এত দূরে কিভাবে সংসার করব, তাই বিয়েটা শেষ হোক। এতদিনের একটি সম্পর্ক, তাই আমি ছাড় দিতে থাকি। ওর বিয়ের শেষ হল, বেতনও বাংলা। আর এদিকে আমি বারবার জব এর ভাইভা দিতে থাকি। আমার ভাগ্য এতটাই খারাপ যে আমার জব এখনো হয়নি, যদিও এখনো চেষ্টা করে যাচ্ছি। 2025 সালের শেষে এসে সে আমাকে বলে যে সে আমাকে বিয়ে করতে পারবে না। তার পরিবার নাকি তাকে এখানে বিয়ে করাতে রাজি না। তার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, যার ফলে তার সাথে আমার অনেক কথা কাটাকাটি হয়। আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হয়। আমার কাজিন তাকে সবকিছু খুলে বললেও সে আমার কাজিনকে বলে আমরা নাকি তাকে ভয় দেখাচ্ছি। তারপরেও সে আমার খোঁজ নেয়নি। আমি বাঁচলাম নাকি মরলাম, এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। সে আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। তাই একদিন আমি তার বাসায় সাহস করে চলে গেলাম। গিয়ে তার মা বোনকে বিস্তারিত বললাম। তার সাথে আমার 9 বছরের সম্পর্কটা বললাম। তার বাবা বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, তার মারও হার্টের সমস্যা। ওর বোন ওদের বাসায় থাকে, প্রাইমারিতে জব করে। দেখলাম তার বোনের 2টি সন্তানও আছে, অথচ এই বোনের বিয়ের জন্য সে আমার কাছ থেকে কত সময় চাইছিল। আজকে তার সেই বোনের এই 2টি বাচ্চা আছে, অথচ আমার বিয়ের কোনো খবরই নেই। তার মা বলেন, আমার কাছে সবকিছু শুনে বারবার আমাকে বলতে লাগলো, তুমি এখন যাও না, আমরা পারিবারিকভাবে তোমাদের বিয়ে দিব, তোমার বাসার ঠিকানা দাও। আমি তাদের আমার বাসার ঠিকানা দিলাম। ওর বাসা থেকে আমার বাসার প্রায় 150 কিলোমিটার দূর। আমাকে তারা এক গ্লাস পানীয় পর্যন্ত খেতে দেয়নি, আর বারবার শুধু আমাকে তারা বিদায় করে দেওয়ার চেষ্টা করছে। ওদের ও সব কাণ্ড দেখে আমি বলছিলাম যে আমি আর বাসায় যাব না, আমি ওকে বিয়ে করে তারপর বাসায় যাব। আপনারা কি করবেন করেন। আর আমার প্রেমিক আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব না, তুমি কি করবে করা, আরো বলে জোর করে বিয়ে করলে আমি তোমাকে ছেড়ে দিবা। তারপর সে আমার কাছ থেকে আমার দুলাভাইয়ের নম্বর নেই। দুলাভাইয়ের নম্বর নিয়ে তারা ফোন দিয়ে কথাবার্তা বলে তারা 1 সপ্তাহের সময় নেই এবং আমাকে চলে আসতে বলে সবকিছু মেনে আমি যখন ওদের বাসা থেকে চলে আসছে, ঠিক সেই সময় পিছনে ফিরে দেখি তার মা তাড়াহুড়া করে দরজায় তালা দিচ্ছে। আমার তখন মনে হলো এরা আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে। তাই আমি আবার তাদের ওখানে ফিরে গিয়ে বললাম, আপনাদের ভাব নমুনা আমি বেশি ভালো দেখছি না।
ছেলের মাকে বললাম, মা, আপনার ছেলের সাথে আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে যাচ্ছি না, কারণ আপনার ছেলে গত 9 বছর ধরে আমার সাথে অনেক কিছুই করেছে, যা আমার মুখের ভাষায় বলা সম্ভব না। একটি বলার সাথে সাথে আমার প্রেমিক অদিত্য সেন, যাকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম, সেই মানুষটি আমার সাথে এমন আচরণ করতে শুরু করলো, যা আমি কখনো তার কাছ থেকে আশা করিনি। আসলে বন্ধুরা, চেহারা দেখে মানুষের অন্তরের খবর জানা যায় না। সেদিন আমার কষ্টে, আমার কান্নায় আমার কাছে মনে হয়েছিল যেন আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও সেই মানুষরূপী জানোয়ারগুলির মনে আমার জন্য বিন্দু পরিমাণ জায়গা হলো না। তারা আমাকে অনেক অনেক অপমান করে তাদের বাড়ি থেকে বের তাড়িয়ে দিয়েছিল। সেদিন সৃষ্টিকর্তার কাছে দুহাতে তুলে বলেছিলাম, হে দয়াময় প্রভু, তুমি আমার সাথে কেন এমন করলে? ভালোবেসে কি অন্যায় করেছিলাম আমি, যাকে বিশ্বাস করে আমি আমার চাকরির বেতনের এত কষ্টের টাকা নিজের পরিবারকে না দিয়ে তাকে সাপোর্ট দিয়েছিলাম, শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষটাকে প্রতিষ্ঠিত করার জন্য, তাকে নিয়ে একটি স্বপ্নের ঘর বাঁধার জন্য। আজকে তার এই অসহনীয় আচরণের জন্য আমি তোমার কাছে বিচার প্রার্থী, কারণ এ পৃথিবীতে তুমি সকল ঐশ্বর্যের মালিক। সৃষ্টিকর্তার কাছে এরকম বিচার প্রার্থনা করে মনে পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে আমি সেদিন আমার প্রেমিকের বাসা থেকে বের হয়ে চলে এসেছিলাম। বাসায় এসে খুব হতাশ ছিলাম। তখন আমার মমতাময়ী মা আমাকে বলল, মারে, যা হয়েছে তোর সাথে অতীত ভুলে যা, নতুন করে বাঁচতে শেখ। কি করে বন্ধুরা আমি তাকে ভুলব? হাজার হাজার স্মৃতি ইচ্ছা করলেই তো আর ভোলা যায় না। 9টি বছরের কত ঘাত প্রতিঘাত। যাই হোক বন্ধুরা, যে মানুষটাকে এত ভালোবাসতাম, এত কেয়ার করতাম, সেই মানুষটা যদি আমাকে পাহাড় পরিমাণ কষ্ট দিয়েছে, কিন্তু কষ্ট দিয়েও সে সুখী হতে পারেন, এর কারণ হচ্ছে বন্ধুরা, সেই মানুষটা যখন বিয়ে করে বউ নিয়ে আসছিল, তখন রোড অ্যাক্সিডেন্টে সেই মানুষ নামের পাষণ্ড নির্মম মৃত্যু হয়। তার মৃত্যুতে আমার কিঞ্চিত পরিমাণও মনটা কাঁদে নেই, কারণ সে আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে যে কষ্টের ভার হয়তো সৃষ্টিকর্তা নিজেও সহ্য করতে পারে না ছিল না, যে কারণেই তার অকাল মৃত্যু অনিবার্য হয়েছে। তার মৃত্যু সংবাদ শুনে প্রাথমিকভাবে কিছুটা কষ্ট পেয়েছিলাম বটে, কিন্তু আমার অন্তরাত্মা কিছুটা হলেও তৃপ্তি পেয়েছিল। পরিশেষে আমি তোমাদেরকে বলব বন্ধুরা, কেউ কাউকে ধোঁকা দিয়ে সুখী হতে পারে না। এই মিথ্যে দুনিয়ার স্বার্থপর কিছু লোকের কারণে মানুষ মানুষকে বিভিন্ন কৌশলে ঢোকাতে চায়। আসলে সেটা কোনোভাবেই উচিত নয়, কারণ পৃথিবীতে একটি মহল, এই মোহ ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসুক তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটি করে নতুন গল্প উপহার দেব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।